নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ব্যথা একটি উপসর্গ হলেও ব্যথা কিন্তু অনেক অসুখের ইঙ্গিত হতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানতে আজকে আমরা উপস্থিত হয়েছি কোঠারি মেডিকেল সেন্টারে এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত নিউরোসার্জন ডক্টর ইন্দ্রজিৎ রায়। ডাক্তারবাবু, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। শরীরে কোন ধরনের ব্যথা বা কোন ধরনের সমস্যা দেখা দিলে একজন নিউরোসার্জনের পরামর্শ নেওয়া জরুরি? ব্যথা নানা ধরনের নানা জায়গায় হতে পারে। সেই ব্যথার উৎপত্তি কারণ যদি বিশেষ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কাকে বলছি আমরা, অর্থাৎ কেন্দ্রীয় যে ব্যবস্থাটা যার মধ্যে আছে ব্রেন বা মগজ এবং তার সঙ্গে অ্যাটাচড যে স্পাইনাল কর্ড, অর্থাৎ ব্রেনের থেকে একদম নিচের যেটা লেজ বললে আবার লোকে রাগ করবে, যাকে মানে শেষ অবধি এই যে স্ট্রাকচারটা, এই স্পাইনাল কর্ড, এবং সেটা শেষকালে এসে অনেকটা ঘোড়ার লেজের মতো হয়ে বাকি নার্ভসগুলো ঝুলছে, এবং তাই ঘোড়ার লেজই বলে তাকে, কর্ডা ইকুইনা, তার মানে হচ্ছে ঘোড়ার লেজ। তো যাই হোক, তো সেই এর ডাইরেক্ট অ্যাফেকশনের জন্য যা হয়, এর উপর চাপ সৃষ্টি করছে, এর ক্ষতি করছে বা এর কোনো প্রদাহ হচ্ছে, সেই ব্যথাগুলো নিউরোলজিক্যাল বলে আমরা মনে করি। অ্যাট দ্য সেম টাইম সেগুলো সব তার জন্য নিউরোসার্জনের কাছে আসার কোনো দরকার নেই। যেমন প্রথম একটা হচ্ছে যে মাথা ধরা। মাথা ধরা একটা রোজকার ব্যাপার, মানে কার হয়নি মাথা ধরা হয়নি, কোনো দিন মাথা ধরেনি এরম লোক আমার মনে হয় খুঁজলে বোধহয় পাওয়া যাবে কিনা সন্দেহ। চোখে দেখতে একটু অসুবিধা হচ্ছে, চোখ স্ট্রেন হলো, কি অসুবিধে না থাকলেও আজকাল যেটা হয় সারা রাত জেগে খেলা দেখলো, এই করলো, সে মাথা ধরতেই পারে। তো তার জন্যে কি নিউরোসার্জনের কাছে বা নিউরোলজিস্টের কাছে দৌড়বো? নিশ্চয়ই দৌড়বো না। কিন্তু হ্যাঁ, চোখটা নিশ্চয়ই দেখাবো। যদি বারবার হতে থাকে তাহলে চোখটা নিশ্চয়ই দেখাবো, চোখের ডাক্তারকে দেখাতে হবে। তেমনি এটা একটা যেমন খুব সহজ উদাহরণ, তেমনি এই সাধারণ জ্বর, সর্দি, কাশি, একটু বেশি সর্দি হলেও মাথা ব্যথা হয়, তো তার জন্যে নিউরোসার্জারি দরকার? নিশ্চয়ই না। তো সাধারণ সর্দির চিকিৎসা যা আমরা সবাই ঘরে বাড়িতে করি, তাই একটু গরম জল খাওয়া, মাঝে মাঝে একটু ভিটামিন সি যুক্ত জিনিসপত্র বেশি খাওয়া, ইত্যাদি ইত্যাদি, শরীরটাকে গরম রাখা, পরিষ্কার রাখা। এর মধ্যে কোনো নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের কোনো রোল আছে বলে আমি মনে করি না। তারপরে হচ্ছে যে আর একটু বেশি যেগুলো মাথা ব্যথা হচ্ছে, মাথার যন্ত্রণা, সেখানে কিছু কিছু আছে যেগুলো নিউরোলজিস্ট, নট নিউরোসার্জন, নিউরোলজিস্টের আওতায় পড়ে। যেমন একটা হয় ওই মাথার অর্ধেকটা জুড়ে, আমরা বাংলায় আধকপালে বলি, আধকপালে ব্যথা, বা যদি মাথার যন্ত্রণার সঙ্গে চোখে দেখতে অসুবিধা হয়, বা চোখে আলোর ছটা বা এরকম কিছু দেখা যায়, বা যদি এর সঙ্গে প্রায় বমি হতে থাকে, তাহলে এটা দেখাতে হবে, সেটা নিউরোলজিস্ট দেখবেন। এবার এই ব্যথাটাই যদি পারসিস্টেন্ট ব্যথা হয়, সমানে হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু কমে, বা যদি মাথার ব্যথা ভোরের দিকে, এমন ব্যথা যে ভোরবেলা ব্যথার জন্যে ঘুম ভেঙে গেল, মাথা ব্যথার জন্যে ঘুম ভেঙে গেল, এইবার কিন্তু একটু সন্দেহের চোখে দেখছি, এই ব্যথা ভালো ব্যথা নয়। শুধু তাই না, ব্যথার সঙ্গে সবসময় বমি পায় এবং বমি হয়ে যায়, বমি হয়ে ব্যথাটা একটু কমে যায়, এগুলো কিন্তু অশনি সংকেত। এখানে ভাবতে হবে যে না, এবার একটু দেখিয়ে নিই। এবং সাধারণত কিন্তু আমি তাও বলবো, সব সময় প্রথমে যে ডাক্তারবাবু আপনাকে সাধারণত দেখেন, সে হাসপাতালে হোক, হেলথ সেন্টারে হোক বা প্রাইভেটলি হোক, যেখানেই হোক, যিনি আপনার পারিবারিক চিকিৎসক, আগে তাকে যোগাযোগ করুন, তার সঙ্গে কথা বলুন, তিনি ঠিক জানেন কখন পাঠিয়ে দিতে হবে, কোনো চিন্তা করার দরকার নেই। তিনি কখনোই সময় নষ্ট করবেন না, সময় নষ্ট রোগীরা করে। যদি ওই ধরনের ব্যথা হয়, তখন কিন্তু আমাদের ভাবতে হচ্ছে যে তার মাঝে এই করোটির ভেতরে চাপটা বেড়ে যাচ্ছে, ব্রেনের উপর চাপ থাকছে, করোটির ভেতর যে প্রেশার, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, অর্থাৎ স্কাল করোটি, এই হাড়ের যে বাক্সটা যার ভেতর ব্রেনটা ভরা আছে, তার ভেতরে চাপটা বেড়ে যাচ্ছে। যদি চাপটা বাড়ে, তখন চাপ বাড়ার যেসব কারণগুলো আছে, সেগুলো কয়েকটার মধ্যে নিশ্চয়ই খানিকটা আশঙ্কার কারণ আছে। দুরারোগ্য হয়তো নয় সবকটা, কিন্তু ভয় করে শুনলে এরকম, যেমন ব্রেন টিউমার,
একটা, যেমন যদি ব্রেনের ভেতর যে জল থাকে, ব্রেনটা একটা 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 অদ্ভুত ব্যাপার, ব্রেনটাকে এত সুন্দরভাবে প্যাক করা হয়েছে, প্যাকিংটা এত ভালো যে ভাবা যায় না। একটা খুব নরম তুলতুলে ভীষণ ডেলিকেট ভীষণ সেন্সিটিভ জিনিস, সেটাকে যদি আমি রক্ষা করতে চাই কী করে করব? আমায় নড়াচড়া করতে হবে, নানা জায়গায় নিয়ে ঘুরতে হবে। আমার মনে হয় বেস্ট উপায় হচ্ছে যদি একটা একটা প্লাস্টিক বা এরকম কিছুটা একটা প্যাকেটে জল ভরে তার মধ্যে সেটাকে ভাসিয়ে দেওয়া যায়। ভাষা রইল, এবার এই প্লাস্টিকের প্যাকেটের ওপর আমি একটা শক্ত বাক্স দিয়ে দিলাম, এই বাক্সটার মধ্যে প্লাস্টিকের ওইটা রইল জল ভর্তি ওটা, এবং ওর ভেতরে জিনিসটা ভাসতে লাগলো, আমার সেই ভ্যালুয়েবল জিনিসটি। একদম চোট খাওয়ার কিন্তু আশঙ্কা নেই। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে একটা তরল পদার্থ, যেটাকে আমি এতক্ষণ জল বলছিলাম, সেই জিনিসটা তৈরি হয় সব সময় ব্রেনের ভেতরে, এবং সব সময় সেটা আবার বেরিয়ে যায়। তো এই যে রক্ত থেকে আসে, রক্তে ফিরে যায়, এর পথে যদি কোথাও বাধার সৃষ্টি হয়, ফিরে যাওয়ার পথে বা চলাচলের পথে, তখন কিন্তু ব্রেনের ভেতর ওটা জমতে আরম্ভ করে। যদি জমতে আরম্ভ করে তাহলে ব্রেনের ভেতর থেকে ওটা ফুলে উঠবে বেলুনের মতো। ব্রেনটা ব্রেন তো আর বেলুন নয়, তাকে তো ফোলানো যায় না। তো ওরকম ফোলাতে আরম্ভ করলে ব্রেনের ভেতরে যে ক্যাভিটিগুলো আছে, যার মধ্যে জলগুলো নর্মালি থাকার কথা, সেগুলো প্রথমে খানিকটা বড় হবে, তারপর আরও বড় হবে, আর এই চাপের ফলে ব্রেনের ড্যামেজ হবে। তখন ব্রেনের অন্যান্য নার্ভস ইত্যাদি যা আছে সব নষ্ট হবে। আর যদি তাকে না করা যায়, তাহলে প্যারালিসিস থেকে আরম্ভ করে অন্ধত্ব পর্যন্ত অনেক কিছু হবে, খিঁচুনি হতে পারে। এই সমস্ত উপসর্গ হওয়ার আগেই কিন্তু চিকিৎসা হওয়ার কথা। এবং এই জিনিসটাকে বলে হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস যদি হয় তাহলে সেটা ডায়াগনোসিস করা যাবে খুব সহজেই। একটা সিটি স্ক্যান করলেই ধরা পড়ে যাবে। অনেক সময় কজ টজ দেখতে সুবিধা হবে এমআরআই করতে, যদি এমআরআই এর সুবিধে থাকে। এবং এই কী কারণ দেখে সেই কারণ অনুযায়ী তার চিকিৎসা করা যাবে। ওই যে ব্রেনের ফুলে যাওয়াটা, ওই যে জলটা আটকে যাওয়া, তার চিকিৎসা কিন্তু হচ্ছে জলটাকে বার করে দেওয়া। এই জলটা বার করার জন্য একরকম একটা যন্ত্রই বলতে পারি বসিয়ে দেওয়া হয়, যার একটা এন্ড ওই জলের মধ্যে ডোবানো থাকে ব্রেনের মধ্যে, অন্য এন্ডটা চলে যায় পেটে। সুতরাং ওই জলটা কন্টিনিউয়াসলি পেটে ড্রেন হতে পারে, কিন্তু ইচ্ছে মতো হয় না। আমরা প্রেশারটা ফিক্স করে দিতে পারি যে কতটা প্রেশারে সেটা বেরোতে আরম্ভ করবে, আর কতটা প্রেশার কমে গেলে আর বেরোবে না। আবার যদি দেখি যে না, একটা টিউমার হয়েছে, একটা এমন জায়গায় আছে যে ওই জল চলাচলটা, জলই বলছি বারবার, সিএসএফ চলাচলটা আটকাচ্ছে, তাহলে আমরা কি করব না, হয়তো ওই যে যন্ত্রটা বললাম ওটাকে বলে শান্টটা বসিয়ে দিলাম হয়তো, কিংবা টিউমারটাকেই অ্যাটাক করলাম, টিউমারটাকে সরিয়ে দিলাম, আর এই শান্টের আর প্রয়োজন হলো না, আগেই এটাই বসিয়ে দিলাম, মানে এই টিউমারটাই বার করে দিলাম। তো এটা একটা দিক থেকে হতে পারে। একদিক এই মাথা ব্যথার যদি এগুলোই কারণ হয়, তাহলে অবশ্যই এটা নিউরোমেডিসিন, নিউরোসার্জারি সব জড়িয়ে গেল। তেমনি যদি প্রদাহ হয়, তাতেও কিন্তু ব্যথা হবে। তার মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে যেটাকে বলে মেনিনজাইটিস। মেনিনজাইটিস মানে ব্রেনের ওই যে বললাম প্লাস্টিকের ব্যাগ, ওই যে কাভারিংটা, মেনিনজিস, 3টে লেয়ার আছে তার। এই 3টি লেয়ারে ডুরা, অ্যারাকনয়েড, পায়া, এই 3টে লেয়ার নিয়ে মেনিনজিয়াল কাভার। এই মেনিনজিয়াল কাভারের ভেতরে ওই সিএসএফ তৈরি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে ইত্যাদি। ওই যেটা বলেছিলাম ওটা প্লাস্টিকের ব্যাগটা। তো এটার যদি কোনো প্রদাহ হয়, ইনফেকশনের জন্য হয় সাধারণত, সেই মেনিনজাইটিস খুবই মারাত্মক হতে পারে। এবং মেনিনজাইটিস ঠিক জিনিস ধরা না পড়লে, ঠিক সময় চিকিৎসা না করতে পারলে অবশ্যই প্রাণঘাতী। বিশেষ ধরনের মেনিনজাইটিস যেমন টিউবারকুলাস মেনিনজাইটিস, সেটা তো তখনই মেরে ফেলবে না, কিন্তু যা সাংঘাতিক ক্ষতি করে দিয়ে যাবে, তাতে কিন্তু তার পরের জীবনটা প্রায় দুর্বিষহ হয়ে উঠবে। তো সুতরাং মেনিনজাইটিস নানান লক্ষণ আছে, ডাক্তারবাবুরা দেখে সহজেই বুঝতে পারবেন। ঘাড় শক্ত হয়ে যায়, জ্বর আসে ইত্যাদি। এই সমস্ত নিয়ে এই হচ্ছে বড় বড় মাথা ব্যথা। তেমনি আরেকটা খুব বড় মাথা ব্যথা হয়, সেটা হচ্ছে যদি ব্রেনের ভেতরে কোনো কারণে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ দু কারণে হতে পারে, দুভাবে। একটা হচ্ছে আঘাতজনিত। আঘাত হলে ওই ব্রেনের ভেতর কোথায় হলো, 3টে জায়গা আমরা ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে ওই যে বললাম মেনিনজিস, একদম তার বাইরে, এক্সট্রা ডুরাল, অর্থাৎ তার বাইরে হলো। সেই
তার পরের লেয়ারটা কি না, ওর ভেতরে হলো সাবডুরাল, ডুরার ভেতরে হলো, ওই ডুরা বলে যে আউটার লেয়ারটা, তার ভেতরে হলো সাবডুরাল। তারও ভেতরে যে লেয়ারটা আছে সেটা অ্যারাকনয়েড বলেছিলাম, তার ভেতরে যদি হয় তাহলে সাব অ্যারাকনয়েড। আরো ডিপ যদি হয় অর্থাৎ ব্রেনের ভেতরে তাহলে ইন্ট্রাসেরিব্রাল। তো একটা তো বলেছি আঘাত থেকে এগুলো হতে পারে, আঘাতজনিত হ্যামারেজ একদিক, আরেকটা হচ্ছে আঘাত ছাড়া যেটা সব থেকে কমন কারণ, সেটা হচ্ছে ব্রেনের ভেতরের কোনো ধমনী এমনি ছিঁড়ে গিয়ে, কখন ছিঁড়ে যাবে নষ্ট হয়, একটা হচ্ছে যে ধমনীর মধ্যে কোনো ব্রেনের ভেতরে যে রক্ত চলাচলের জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে যদি কোনো ফোলা থাকে, সেই ফোলাগুলো যদি ফেটে যায়, এই ফোলাটাকে বলি আমরা অ্যানিউরিজম, হয় অনেক সময় বেলুনের মতো ফুলে যায়। তা সেই একটা জায়গায় যদি ফুলে থাকে সেটা ফেটে যায়, সেটা একটা। অথবা আরো হয় জন্মগত অনেক সময় এই রক্ত চলাচলের ধমনীগুলোর কিছু দোষ থাকে যেগুলোকে আমরা বলি আর্টেরিও ভেনাস ম্যালফর্মেশন। আর্টারি যা দিয়ে রক্ত যায়, ভেন যা দিয়ে রক্ত ফেরে, এই এদের মধ্যে যদি একটা ম্যালফর্মেশন অর্থাৎ একটা যা থাকার কথা নয়, দুটোর মধ্যে একটা তৈরি হয়, অনেক সময় টিউমারের মতোই বিহেভ করে, যাই হোক সেটা হলে তার থেকেও লিক করতে পারে। আর অনেক সময় হয় কি, বয়স্ক মানুষ তার আমাদের আমাদের এই রক্ত চলাচলের এগুলো দেয়ালগুলো, এই যে ভেসেলগুলো বলছি ধমনী, আর্টারি, ভেইনস, এই দেয়ালগুলো শক্ত হয়ে যায় এবং এগুলো সহজে আর ছিঁড়ে যায় বলবো না, ভেঙে যায়, কারণ শক্ত হয়ে গেলে খটখটে হয়ে গেছে, ভেঙে যায়, তো ব্রিটল হয়ে যায়। তো এইরকম যদি ভঙ্গুর এবং শক্ত রক্ত চলাচলের রাস্তা থাকে, তাহলে যে কোনো সময় ধরুন যার হাই ব্লাড প্রেশার আছে, খুব ব্লাড প্রেশার বেশি হলো, ওই একটা জায়গায় ভেঙে গেল বা ফেটে গেল, যাই বলি না কেন, খানিকটা ব্লিড করে গেল। এই ব্লিডিং এর মধ্যে সব থেকে বেশি হচ্ছে সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ, যেটা বলেছিলাম। এই সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ, অ্যারাকনয়েডের নিচে যে ব্লিডিংটা, এই ব্যথাটা একটা দুঃসহ ব্যথা, একটা সাংঘাতিক ব্যথা। সাধারণত এই ব্যথাটা ওই অ্যানিউরিজম ফেটে যদি হয়, তাহলে এটাকে মানে সাধারণত ডেসক্রিপশনটা হচ্ছে যে একটা লাইটনিং, একটা বিদ্যুতের চমকের মতো এসে হিট করে, ইংরেজিতে বলে স্ট্রোক অফ লাইটনিং, না, সেই থেকে স্ট্রোক কথাটা এসছে। আমরা বলি না স্ট্রোক হয়েছে, সেরিব্রাল স্ট্রোক, তো এই স্ট্রোক কথাটা এসছে এর থেকে, স্ট্রোক অফ লাইটনিং, যেন একটা বিদ্যুৎ চমকের মতো ছড়াং করে লাগলো। তারপরের যে যন্ত্রণাটা সাধারণত সব রোগীরা এই ইতিহাসটা দেন যে এরম মাথা ব্যথা আমার জীবনে হয়, আমি থাকতে পারছি না, আমার সমস্ত সত্তাই গিয়ে জমা হয়েছে যেন মনে হচ্ছে ওইখানে, আমি ওই যন্ত্রণা ছাড়া কিছু ভাবতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না, শুধু যন্ত্রণাময় জগৎ। এটা হচ্ছে অসহ্য সাবঅ্যারাকনয়েড হ্যামারেজের যন্ত্রণা। বেশিরভাগ ক্ষেত্রেই এর চিকিৎসা হচ্ছে মেডিকেল। কোনো কোনো ক্ষেত্রে যদি ওই অ্যানিউরিজম বা আর্টেরিওভেনাস ম্যালফর্মেশন থাকে এবং সেটা ব্লিড করেছে, এরকম যদি হয়, তখন সার্জারিও কিন্তু দুই প্রকার এখন, কিন্তু ওই এইসব ভ্যাসকুলার সার্জারি এন্ডোভ্যাসকুলার হয়, অর্থাৎ অন্য জায়গা থেকে ভেনের মধ্যে দিয়ে ক্যাথেটার একটা পাস করিয়ে দিয়ে, সরু একটা নল পাস করিয়ে দিয়ে, সেটা দিয়ে গিয়ে জায়গাটাকে দেখে এক্সরেতে ফলো করে তার মধ্যে কিছু এমন জিনিস পুড়ে দেওয়া হয় যে ওই বেলুনটা ভর্তি হয়ে যায় তাতে, সুতরাং ওটাকে শেষ করে দেওয়া গেল। এন্ডোভ্যাসকুলার, কোথাও কাটলাম না, খুললাম না, কাটলাম মানে একটুখানি কেটে কোনো একটা ভেন দিয়ে ঢুকলাম, এইটা হচ্ছে নন ইনভেসিভ এবং এটাই লেটেস্ট, সব থেকে ভালো। কিন্তু সব ক্ষেত্রে করা যায় না, যদি যে সব ক্ষেত্রে করা যায় না, সেখানে ঢুকে ওই অ্যানিউরিজমটাকে একটা ছোট্ট ক্লিপ লাগিয়ে দেওয়া হয়, মাইক্রোস্কোপিক ক্লিপ ওর মুখে বসিয়ে দেওয়া হয়, তাহলে ওখানটা গার্ডেড হয়ে গেল। আর ডিটেলে গেলে লোকে ভয় পাবে। যাই হোক, এটা হচ্ছে এই আরেক ধরনের মাথা ব্যথা যেটা বললাম। আর ব্রেন টিউমারের মাথা ব্যথাও ওই রকম আগেই বলেছি, সেখানে চিকিৎসা হচ্ছে টিউমারটাকে অপারেশন করে বাদ দেওয়া, এবং আবার সেই অপারেশন এমন যদি জায়গায় থাকে এবং যে খুব ডিফিকাল্ট একটা ছোট্ট টিউমার, সেটাকে অনেক সময় একটু মানে মাঝারি, ছোটো বা মাঝারি টিউমার, সে তার জন্যে একটা অন্য চিকিৎসা আছে রেডিয়েশনের মাধ্যমে, যেটাকে বলা হয় গামা নাইফ।
নাইফ বলছি কিন্তু আসলে নাইফ নয়, গামা হচ্ছে গামা রশ্মি, যে গামা রশ্মি ভীষণ ডিস্ট্রাকটিভ। কিন্তু ঠিক যেমন সূর্যের আলো গায়ে পড়ছে তাতে কিছু হচ্ছে না, কিন্তু এটা ম্যাগনিফাইং গ্লাস ধরে আমি যদি এটাকে কনসেন্ট্রেট করি সঙ্গে সঙ্গে সেটা পুড়ে যাবে। আমরা ছোটোবেলায় সবাই কাগজে নিশ্চয়ই এভাবে আগুনও লাগিয়েছি, কিন্তু গামা রশ্মিকেও এরকমভাবে নানা জায়গা থেকে ফোকাস করে ওই পয়েন্টটায় নিয়ে যাওয়া যায়। আজকাল সেটা ভীষণ অ্যাকিউরেট হয়ে গেছে, সুতরাং গামা নাইফ দিয়ে করলে ওই জায়গাটাকে একদম উড়িয়ে দেওয়া যায়। তো সুতরাং টিউমারটাকে আমি উড়িয়ে দিতে পারি, আক্ষরিক অর্থেই উড়ে যায়, ভেপারাইজ করে। বেশি প্রশ্ন আসে এবং বেশিরভাগ মানুষ জিজ্ঞেস করেন সেটা হচ্ছে, তো ব্রেন টিউমারে বাঁচে? না বাঁচার কোনো কারণ নেই। বহু রুগী, বেশিরভাগ রুগী বলতে গেলে বাঁচেন, দু একজন হয়তো অ্যাক্সিডেন্ট হলে সে আলাদা, কেউ মারা যাবেন না এরকম কোনো অপারেশন পৃথিবীতে হয় না, কিন্তু সেটা রেয়ার। কিন্তু লং টার্ম কী হবে সেটা নির্ভর করছে টিউমারটা কী ধরনের তার ওপর। এটা আজকাল প্রায় সবাই জানেন যে টিউমার দু ধরনের হয়, দুই প্রকৃতির, একটি হচ্ছে ম্যালিগন্যান্ট আর একটি হচ্ছে বিনাইন। তো এটাকে যদি আমি বাংলা করে বলি, আমি অনেক জায়গায় বলেছি, এই টার্মটা আমার মনে হয় বুঝতে বাঙালিদের সুবিধা হবে, সেটা হচ্ছে শিষ্ট আর দুষ্ট। তো আমি এই নাম দুটো দিয়েছি এই জন্যে বোঝানোর জন্য যে এক কথায় বুঝে গেলেন শিষ্ট মানে শিষ্ট, ঠিক আছে, মানে আপনার মতো ভদ্রসভ্য মানুষ, ভদ্রসভ্য টিউমার। শিষ্ট সে হচ্ছে বিনাইন, তাকে কেটে পুরোটা বাদ দিয়ে দিলে সে আর হয় না, একটুখানি রেখে এলে সে যদি বাড়েও সে বাড়তে আবার ততদিনে এমনি পেশেন্টের নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি হয়তো পেরিয়ে যাবে, বা যাই হোক তাকে আবার বাদ দিয়ে দেওয়া যাবে। দুষ্ট হচ্ছে তাকে বাদ দেওয়া প্রথম কথা খুব শক্ত, ব্রেনের মধ্যে বলতে গেলে যায় না পুরোটা, এখন অনেক কিছু বেরিয়েছে অ্যাডভান্সড, কিন্তু তা সত্ত্বেও একটা ব্রেন টিউমার তেমন তেমন জায়গায় থাকলে বাদ দেওয়া খুব শক্ত। তার কারণ হচ্ছে সে ব্রেন টিস্যুর মধ্যে মিশে থাকে, এবং একটা কোষও যদি রেখে আসি সে ক্ষমতা রাখে সঙ্গে সঙ্গে মাল্টিপ্লাই করে বড় হয়ে যাওয়ার। তাই জন্যে তাকে আবার আমরা তেজস্ক্রিয় রশ্মি দিয়ে এবং বিভিন্ন ধরনের কিমোথেরাপি বলা হয়, রেডিওথেরাপি, কিমোথেরাপির মাধ্যমে এগুলোকে আরও অ্যাটাক করি। কিন্তু তা সত্ত্বেও সত্যিকারের দুষ্ট টিউমার, যেন একটা যদি এক্সাম্পল দিই, আমরা বলি গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্ম, মেডালোব্লাস্টোমা, এগুলো যদি গ্রেড 4 টিউমার্স যাকে বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্লাসিফিকেশন অনুযায়ী কিছু গ্রেড 4 টিউমার্স আছে, এই সমস্ত টিউমার আচ্ছা এতই ম্যালিগন্যান্ট যে সত্যি কথা বলতে গিয়ে কেটে পুড়িয়ে ওষুধ দিয়ে লং টার্ম খুব একটা রেজাল্ট ভালো নয়। কিন্তু ব্রেনে কিন্তু আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যেমন শিষ্ট আর দুষ্ট অন্য জায়গায় খুব পরিষ্কার ভাগ, শিষ্ট তো শিষ্ট, দুষ্ট তো দুষ্ট। ব্রেনে কিন্তু একটা যেটা আমরা বলি পজিশনাল ম্যালিগন্যান্সি, ব্রেন যেহেতু ওই একটা ক্লোজড বাক্সের মধ্যে থাকে এবং তার প্রত্যেকটা পার্ট ভীষণ এসেনশিয়াল, ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই জন্যে এমন জায়গা আছে যেখানে টিউমারটা ওই আমাদের শাস্ত্র অনুযায়ী সেটা শিষ্ট, কিন্তু সেই জায়গাটায় যদি টিউমারটা হয় সে কিন্তু কিছুদিন একটু বাড়ার পরেই মানুষটাকে মেরে ফেলবে আমরা যদি কিছু না করতে পারি, জাস্ট বিকজ সে ব্রেনের যেখান থেকে শ্বাস প্রশ্বাস কন্ট্রোল হচ্ছে, যেখান থেকে হার্টবিট কন্ট্রোল হচ্ছে, সব তো ব্রেনে কন্ট্রোল, সেইগুলোকে যদি নষ্ট করে দেয় তাতে আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আর আমার হার্টবিট থেমে গেলে নিশ্চয়ই আমি বেঁচে নেই, আর যাই হোক। তো সুতরাং এই টিউমারগুলো টিউমারটাকে যদি কেটে বার করে দিয়ে আমি সেকশন করি সেগুলো হচ্ছে শিষ্ট, অথচ ওখান থেকে কেটে বার করাও শক্ত, বুঝতেই পারছেন। তো স্বাভাবিকভাবে এগুলোকে এটাকে অনেকে বলেন পজিশনাল, মানে স্থান, মানে হয় না সঙ্গ দোষে, তো এরকম স্থানের দোষে সেটা দুষ্ট, যদিও সে আসলে ভালো ঘরের ছেলে, সে শিষ্টই ছিল, কিন্তু এমন স্থানে হয়েছে যে সেটা দুষ্টের মতো ব্যবহার করে। যাই হোক, সেগুলোকেও করার জন্য আজকের দিনে অনেক অ্যাডভান্সড টেকনিক এসে গেছে, সেগুলো তো একেবারে মারাত্মকভাবে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। দুষ্ট টিউমার হওয়ার থেকে খারাপ জায়গায় শিষ্ট টিউমার হওয়া হলো, শিষ্ট সবসময় টিউমার, মানে টিউমার না হওয়া সব থেকে ভালো, যদি হতেই হয় তাহলে শিষ্ট হওয়াই ভালো।
এই পর্যন্ত বললে বোধহয় মাথা ব্যথার সঙ্গে আরও কয়েকটা জিনিস আসে যেগুলো রিলেটেড, মনে রাখতে হবে। মাথা ব্যথা কিন্তু চোখ থেকে, কান থেকে, নাক থেকে, দাঁত থেকে, সব জায়গা থেকে হতে পারে। বিশেষ করে নাকের দুপাশে যে সাইনাসগুলো আছে তাদের থেকে, সব জায়গা থেকে হতে পারে। সুতরাং মাথা ব্যথা হলেই সেটা যে একটা মানে এই রে আমার ব্রেনটাই গেল, তা কিন্তু নয়।